আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটা কথা আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিই, সেটা হচ্ছে যে ইউনূস সরকার ক্ষমতায় থাকার সময় ডক্টর ইউনূসের মেয়াদেই মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা হয়েছে, এই দুর্ঘটনার প্রতিকার চেয়ে এবং ইউনূস সরকারের অবহেলা, ইউনূস সরকারের আহ, অনিয়ম, দুর্নীতি সবকিছু মিলিয়ে মাইলস্টোনে নিহত একজন ছাত্রের পক্ষ থেকে তার পরিবারের সদস্যরা মামলার আবেদন করেছিলেন, কিন্তু সেই সময় তোলপাড় করা হয়েছে। যিনি মামলার আবেদন করেছিলেন তাকে রীতিমতো একেবারে হেনস্থা হওয়ার শিকার হতে হয়েছে এবং নানান ভয়ভীতি, নানান চাপের মুখে সেই মামলার আবেদনটি তুলে নেওয়া হয়। একটা বিষয় বোধহয় আজকে এসে পরিষ্কার হয়ে গেল, খুব স্পষ্ট হয়ে গেল কিনা আমি জানি না। সেটা হলো যে এই বর্তমান তারেক রহমান সরকার বা বিএনপি সরকারের সময়ে যে ইউনূস সরকারের যত অনিয়ম, অবহেলা, বিশৃঙ্খলা, বেআইনি কর্মকাণ্ড, দেশ বিক্রির ফয়সালা করা হয়েছে, মজুত করা হয়েছে, যেসব অপকর্ম করা হয়েছে, সেগুলো আসলে আর বিচার বোধহয় হচ্ছে না। জনগণের মধ্যে নিশ্চয়ই এরকম একটা ধারণা এবং মেসেজ নিশ্চয়ই পৌঁছে গেছে। ইউনূস সরকার কি করেনি, কি ধরনের অন্যায় করেনি? এই বাংলাদেশ অন্যায় অপরাধের জন্ম দিয়েছে ইউনূস সরকার। তারা এই দেশে মবের নামে নিরীহ মানুষজনকে অত্যাচারিত করেছে, তাদের উপর হানা দিয়েছে। সরকারের বিশাল মব বাহিনী, তারা চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে, কিডন্যাপ করেছে, সমস্ত সিভিল প্রশাসনকে তছনছ করেছে, সমস্ত সিভিল প্রশাসনের উপরে ছড়ি ঘুরিয়েছে। এই কোনো কিছুর যে আসলে খুব একটা আর কোনো প্রতিকার হবে না, বিচার তো দূরের কথা। পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী অসংখ্য দুর্নীতির অভিযোগ আসিফ নজরুল, তারপর আপনার সৈয়দ রেজওয়ানা হাসান, তারপর ফারুকি, মুস্তফা সরোয়ার ফারুকি, এদের প্রত্যেকের বিরুদ্ধে। কিন্তু কোনো কিছুর কি আর প্রতিকারের কোনো আশা এই বাংলাদেশে রয়ে যাচ্ছে? আজকে দেখেন, সাহসের সাথে একজন মানুষ আদালতে আবেদন করলো ডক্টর ইউনূস, রেজওয়ানা হাসান, আসিফ নজরুলদের বিরুদ্ধে মামলা করার, এবং সেই মামলা শেষ পর্যন্ত আদালত নেননি। কি দাঁড়ালো? রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল, রিজওয়ানা হাসান সহ 16 জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটির আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্কোচাইং মারমার বাবা উসাইমং মারমা। আদালত তখন বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রাখে। বিকেলে মামলা গ্রহণ করার মতন তথ্য না থাকায় খারিজের আবেদন দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের সহকারী পেশকার শাহাদাত হোসেন খারিজের বিষয়টি নিশ্চিত করেন। 2025 সালের 11 জুলাই উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে 36 জন নিহত হয়, এর মধ্যে 28 জনই শিক্ষার্থী। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামও নিহত হন। মামলার বাদীর করা আবেদনে বলা হয়েছিল, মোহাম্মদ ইউনূস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী ক্ষমতার প্রধান ছিলেন এবং ওই সময় তিনি সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার অধীন ও নিয়ন্ত্রণাধীন বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান ওই দুর্ঘটনার সঙ্গে জড়িত। দুর্ঘটনার পর তিনি গণমাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলেও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা, প্রতিশ্রুতি ভঙ্গ ও প্রতারণার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল, রেজওয়ানা হাসান এবং প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তারা দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা, প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ সরবরাহ এবং উদ্ধার কার্যক্রমে কার্যকর নির্দেশনা দিতে ব্যর্থ হন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তাদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠান পরিচালিত হলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ ও মানসম্মত সিঁড়ি নিশ্চিত করা হয়নি। খামখেয়ালিভাবে প্রতিষ্ঠান পরিচালনার কারণে এত প্রাণহানি ঘটেছে বলে মামলার আবেদনে দাবি করা হয়েছিল। আপনারা জানেন, সৈয়দ রেজওয়ানা হাসান, আসিফ নজরুল তারা এক সূত্রে বাঁধা ছিল। মাইলস্টোন দুর্ঘটনার পর আসিফ নজরুল, শফিকুল আলম এরা ঘটনাস্থলে গিয়েছিল, কিন্তু বিক্ষুব্ধ মানুষজন তাদেরকে সেখানে দীর্ঘ সময় আটকে রাখে। অবরুদ্ধ অবস্থা থেকে একরকম কোনোভাবে পেছনের দরজা দিয়ে পালিয়ে
এই লোকগুলো মানুষের ক্ষোভ থেকে তখন রক্ষা পেয়েছিল। কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা ছিল যে একটা বারের জন্যে বাংলাদেশ সরকারের প্রধান হয়েও, সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নিহত, আহত বা নিহতদের পরিবারকে কাউকে যে পরবর্তীতে একটু সমবেদনা জানানোর বিষয় আছে সেটাও পর্যন্ত প্রয়োজন মনে করেননি, তারা তাদের কাছে যায়নি। এবং এই মাইলস্টোন দুর্ঘটনার সেই মানুষকে সহায়তা করা তো দূরের কথা, উল্টা এই দুর্ঘটনার পরপরই প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে মানুষের কাছে ভিক্ষা করা শুরু হয়েছিল। এখানেও ব্যবসা করার সন্ধান করেছে। আমি নিশ্চিত যে ওই যে ভিক্ষা করার জন্য ত্রাণ তহবিল খোলা হয়েছিল, এটা সম্পূর্ণ ডক্টর ইউনূসের বুদ্ধিতে। কারণ এই লোকের মাথায় শুধু ব্যবসা ঘুরে। এখানে আমাদের 28টা শিশু চলে গেল, তখন শত শত শিশু মারা যাওয়ার গুঞ্জন শুরু হয়েছিল চারদিকে, অনেক গুজবও ছিল। সবাই যখন প্রলাপ শোকে মাতম করছে তখন ইউনূস টাকার ধান্দা খুলে বসছিল। কারণ তারা ত্রাণের নামে টাকা নিয়ে যে লুটপাট করে, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্জিস হাসনাত দেখিয়ে দিয়েছে, ফেনী এবং নোয়াখালীর চাঁদার টাকা তুলে। আমি শুধু একটা কথাই বলবো, আজকে এই আবেদন খারিজ হয়ে গেছে, কিন্তু মানুষের ভেতরকার দুঃখ, সন্তান হারানোর সেই কষ্ট তো অভিভাবক পিতামাতার চলে যায়নি। সেই কষ্টের বহিঃপ্রকাশ একদিন না একদিন, আজকে এই আদালতে হয়নি, সামনে আরো আদালত আছে, কোথাও না কোথাও বিচারের বাণী নিভৃতে কাঁদতে কাঁদতে একদিন বিচারের আওয়াজ উঠবে চারদিকে, এবং ইউনূস সরকারের পাপের বোঝাই তাকে বিচারের মুখোমুখি করতে বাধ্য করবে বলেই আমাদের বিশ্বাস। ডক্টর খলিল যে কথাটা বলেছেন, অর্থাৎ যেটা চাচ্ছেন সেটাতে কি হতে পারে? প্রথম কথা হলো, এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না কি হতে পারে। ডক্টর খলিলের ইমিডিয়েট নেসেসিটি অবশ্যই তিস্তার মানুষ বা তিস্তা পাড়ের মানুষের পানির সমস্যা সমাধান নয়। ওনার ইমিডিয়েট বা তারেক রহমানের সরকারের ইমিডিয়েট সমস্যা হলো টাকা, অর্থাৎ ঋণ বা যা কিছু পাওয়া, যাতে তিনি বাজেট তৈরি করতে পারেন, সেই বাজেট আপনার কাজে লাগাতে পারেন। তো সেই ক্ষেত্রে সেসব আলোচনা আমরা এই খলিল সাহেবের ভিজিটে কিছু পাইনি। এখানে পলিটিক্যাল কমিটমেন্ট, এবং পলিটিক্যাল কমিটমেন্টগুলো অনেক বাড়িয়েছেন চীনের প্রতি। এখন পরিবর্তে চীন কি দেয় সেটা দেখার বিষয়। কিন্তু তিস্তার বিষয়ে তিনি যেটা বলেছেন সেটা কি হতে পারে? একটা হতে পারে যে চীনকে বাংলাদেশ এই প্রকল্পটা করতে দিয়ে দিল, পুরোপুরি চীনকে দিয়ে দিল। এটা হলে আপনার মার্কিনদের সাথে যে বাণিজ্য চুক্তি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে চিঠি ছিল তারেক রহমানের প্রতি, সেই চিঠির প্রতি তো আবার অসম্মান দেখানো হবে। এখন সেইটা খলিলুর রহমান সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রকে কতটা বুঝিয়ে রাজি করাতে পারেন, সেটা একটা দেখার বিষয় আছে। আর দ্বিতীয় হলো যে চীন যদি এই প্রকল্পে প্রবেশ করে, তো তাহলে ধরে নিতে হবে যে তারেক রহমানের সরকার পুরোপুরি ভারতের সাথে সম্পর্ক অবনতি করার উনি রিস্ক গ্রহণ করলেন। সেখানে ভারত কিভাবে প্রতিক্রিয়া দেখায় সেটাও একটা দেখার বিষয় হবে। এবং ভারত যেটা সব সময় বলে, 2-3 দিন আগে আমি ভারতের একজন বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনারের সাথে একটা টক শো করেছিলাম, পিনাক রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশে খুব পরিচিত মুখ। সেখানেও উনি বলেছেন যে ভারতের একটাই কনসার্ন বাংলাদেশকে নিয়ে, যে ভারতের নিরাপত্তা, অর্থাৎ উত্তর পূর্ব ভারতীয় যে 7 সিস্টার্স আছে, এই রাজ্যগুলোর নিরাপত্তা, যেটা ইউনূস সরকার থেকে শুরু করে বাংলাদেশের জুলাই জঙ্গিরা মাঝে মাঝে বলে যে তারা এটা দখল করবে। এই নিরাপত্তার ব্যাপারে ভারত অত্যন্ত সেন্সিটিভ। সেখানে ভারতের সীমানার এত কাছে চাইনিজ একটা প্রকল্প, এটা বাংলাদেশের জন্য কি ধরনের কি ধরনের একটা কি বলবো, যে চিন্তা ভাবনাহীন উদ্যোগ, সেটা যারা ভূরাজনীতি বোঝেন বা ভারতের সেন্টিমেন্ট বোঝেন, চীনের সেন্টিমেন্ট বোঝেন, বর্তমানে আমেরিকান যে প্রচেষ্টা চলছে বাংলাদেশে, সেগুলোর আলোকে এটা দেখতে হবে। এবং ভারত
এর প্রতিকূলে অর্থাৎ এই ব্যবস্থা বাংলাদেশ নিলে, তারেক রহমান টাকার জন্য চীনকে এখানে প্রকল্প করতে দিলে ভারত বিপরীতে কি কি করতে পারে এগুলো খুব খোলামেলা বলা যেতে পারে, বাট সেটার দরকার নাই। আমি মূল যে কথাটা বলেছিলাম যে বাংলাদেশ ভারতের যে পানি বন্টনের যে সমস্যা, সেটার আসলে চূড়ান্ত সমাধান কি। প্রথম কথা হলো, এইখানে চীনকে এই প্রকল্প দেয়া, এই সমস্যা বাংলাদেশ ভারত পানি বন্টনের জল বন্টনের যে সমস্যা, এটাকে অনেক বেশি জটিল করবে এবং প্রায় অসম্ভব করে ফেলবে। এবং বাংলাদেশকে ভারত এরকম কিছু হলে ভারত নানানভাবে নিজেদের মধ্যে আরো যে 54টা নদীর মধ্যে আরো যে 53টা নদী আছে সেগুলোর পানিকে ম্যানিপুলেট করে বাংলাদেশকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এখন আসলে এই তিস্তা প্রকল্পটা যখন থেকে এটা তৈরি হচ্ছিল বা মাথায় এসছিল, এটা বোধহয় চীনই বলা হয় যে বাংলাদেশকে গিয়ে তারাই এই প্রস্তাবটা রেখেছে, তখন থেকে এগুলো ভালো করে বিবেচনা করার দরকার ছিল। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আওয়ামী লীগ সরকার, তারা কিন্তু রাইট ডিরেকশনটাতে যাচ্ছিল। শেষের দিকে আওয়ামী লীগ সরকার বুঝতে পেরেছিল যে এই প্রকল্প ভারতকে দিয়ে করানোই হলো আমাদের জন্য মঙ্গলতর। এই আওয়ামী লীগ সরকারের এই অনুভবটা যেমন সঠিক ছিল, কিন্তু ততদিনে তো অনেক জল ঘোলা হয়ে গেছে। একদিক থেকে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের যারা ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়ায়, তাদেরকে থামানোর কোনো বুদ্ধিবৃত্তিক চেষ্টা করেনি, অর্থাৎ প্রজ্ঞার সাথে এদেরকে কিভাবে মোকাবেলা করা যায়। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে আমি যেটা খুব সমর্থন করি, উনি যে হেফাজতের সাথে যে একটা গুড রিলেশনশিপে ছিলেন, সেইটাকেও কিন্তু কাজে লাগানো যেত। কারণ হলো, হেফাজতিরা এরা কিন্তু ভারতের যে দেওবন্দ মাদ্রাসা আছে সেই মাদ্রাসাকে খুব সম্মান করে, এবং ভারত এত বড় একটা প্রতিষ্ঠান মুসলমানদের চালায় যে দেওবন্দ, যেটা খুবই কনজারভেটিভ একটা প্রতিষ্ঠান, ভারত সরকারও এই প্রতিষ্ঠানটাকে প্রজ্ঞার সাথে ব্যবহার করে, অর্থাৎ মুসলমানদের মধ্যে যে জঙ্গি উন্মাদনা এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাওয়া, এটা বন্ধ করার কাজে তারা এই প্রতিষ্ঠানটাকে ভারত কাজে লাগিয়েছে। এই ধরনের কোনো প্রমাণ আমি দেখি না। আমি একবার দেখেছিলাম বহু আগে, মানে কোনো একটা ম্যাগাজিনে, যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই ইয়েতে গিয়ে কি বলে দেওবন্দে গিয়ে উনি বক্তৃতা করছিলেন। তা আসলে হয় কি, যে কোনো ধর্মনিরপেক্ষ মানুষ অন্য ধর্মের মানুষের প্রতি বেশি সহানুভূতিশীল থাকে। নেহরু সাহেবের সেই সহানুভূতি আমি ওই দৃষ্টিতে দেখি। আমি যেমন ব্যক্তিগতভাবে বাংলাদেশে যারা মাইনরিটি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা পাহাড়ের জনগোষ্ঠী, এদের প্রতি আমি অনেক বেশি সহানুভূতিশীল, এদের যে কোনো সমস্যার প্রতি এবং এদের নিরাপত্তার প্রতি আমি খুবই সংবেদনশীল। এবং আমি মনে করি, ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এবং এটা ইউনিভার্সালি সঠিক, যে কোনো দেশে সেই দেশের সংখ্যালঘিষ্ঠ শ্রেণী যদি শান্তিমতো বসবাস না করতে পারে, সেই দেশ আসলে দেশ হয়নি। এবং আমাদের দেশে দেখবেন, বিএনপিরাও বলে, আওয়ামী লীগও বলে একটা কথা, যে এই দেশে কোনো সংখ্যালঘু নাই, সবাই সংখ্যাগুরু। এগুলা হলো অত্যন্ত অর্বাচীনের মতো কথাবার্তা। ফিজিক্যালি যে জিনিসটা আছে, যেমন মুসলমান 90%, হিন্দু এখন 8%, তো এটা বিরাজ করে না। আর বাংলাদেশে তো সবচেয়ে বেশি বিরাজ করে, যেখানে আমরা প্রতি বছর হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছি ভারতে। তো ওই ধরনের রাজনৈতিক কথাবার্তা বলে আসলে সমস্যাটাকে আপনার ইয়ে করা হয় না, কি বলে, এটাকে স্বীকার করা হয় না। তো স্বীকারই যদি না করি একটা সমস্যার সমাধানটা আমরা কিভাবে করব? যা হোক, বাংলাদেশের এই যে অবস্থাটা, আপনার শেখ হাসিনা শেষ দিকে সঠিক পথে এসেও যে তিনি এটা তখন তো জঙ্গি উত্থান হয়ে গেছে, সরকার পড়ে গেল, এটা আর ঠিক মতো করা গেল না। অনেকে বলে যে চীনের হাত ছিল শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার পেছনে, ভারতের হাত ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ছিল। এখন পর্যন্ত যেটা খুবই প্রমাণিত, সেটা হলো যে আমেরিকানরা এই জঙ্গিদের সাথে হাত মিলিয়েছিল এবং আমেরিকানরা টাকা পয়সা খরচ করেছিল। এখন চীন ভারতকে কি করেছিল সেটা নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা হয়।
যারা ইউটিউবে যথেষ্ট ভিউ তৈরি করতে চান এবং ব্যবসা বাণিজ্য করতে চান, তারা এগুলা নিজেরা কল্পনা করে করে অনেক কথা বলেন, মানুষ এগুলা শুনে মজা পায় এবং তাদের ইউটিউব দেখে। তবে আমি ইউটিউবে ভিউ বাড়ানোর চেয়ে আমার কথা হলো যে কন্টেন্টটা যেন সঠিক থাকে, যারাই শুনবেন তারা যেন একটা সঠিক ধারণা পান। হ্যাঁ, অনেকে আবার অভিযোগ করেন যে এই আপনার কথা বারবার বলেন আপনি, আছে ভিডিও তো আমি এডিট করি না, আমার এডিট করার সক্ষমতা নাই, আমাকে দু একজন এডিট করে দিতে চেয়েছিল, দেখলাম যে ওদের অনেক সময় লাগে। সুতরাং আমি এটা, আপনি এগুলো লাইভ শুনছেন, আমি লাইভটা আটকে রাখি, কারণ আমি শুধু সামনের 1 মিনিট পেছনের 1 মিনিট কাটার চেষ্টা করি, বাকিটা ভেতরে আমি ঢুকি না। তো একটা লাইভ বক্তৃতা শুনছেন, সেখানে যতটুকু, আর আমি নিজে তো আসলে কথা বলায় পারঙ্গম না, সুতরাং যারা দেখেন তারা ওইভাবে দেখবেন, কন্টেন্টটা দেখবেন এবং যুক্তি দেখবেন। সেগুলো দেখে আশা করি এই যে ভিডিওর যে মানটা যে অত ভালো না সেটা একটু ভোলার চেষ্টা করবেন, কারণ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলার চেষ্টা করি বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, এবং ভবিষ্যতে আমরা যে মুক্তিযুদ্ধের সরকার গঠন করব তাদের জন্য এখনই আমি দিশাগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, কোন কোন জিনিসগুলাতে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে উন্নতি করতে হবে। যে কথা বলছিলাম, আপনার এই যে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়িয়ে দেওয়াতে যে পরিমাণ ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ইতিমধ্যে হয়ে গিয়েছিল 2024 সালের জুলাই পর্যন্ত, সেই ঘৃণার তো আর মোকাবেলা করা যায়নি। একদিক থেকে ঘৃণার ফ্লাড গেট তো ছেড়ে দিয়েছি আমরা, একেবারে ঘৃণা উৎপাদন করেছি আপনার কি বলে যে জ্যামিতিক হারে 2 গুণের জায়গায় 10 গুণ হয়েছে প্রতিদিন, পরের দিন এটা 50 গুণ হয়েছে। আর এই তিস্তা প্রকল্পের সঠিক ডিসিশনটা আসতে শেখ হাসিনা সরকারকে অনেক ধরনের দোদুল্যমানতার ভেতর দিয়ে যেতে হয়েছে। আসলে ভূ রাজনৈতিক ইস্যু যে কোনো যদি অভ্যন্তরীণ কোনো প্রজেক্টের সাথে জড়িয়ে যায়, এটা শুরু থেকে কিল করতে হয় এবং সেটা সেই ইস্যুটা আসতেই দেওয়া উচিত না। এখন নানান যন্ত্র নানান সুবিধা গ্রহণ করে, আমেরিকানরা যেমন জঙ্গি মৌলবাদীদের সাথে চলে গেল, চীনও সেই সুযোগ নেয়, ভারত সুযোগ, সবাই নিবেই। আপনাকে ধরে নিতে হবে যে তারা আপনার কাছ থেকে এই ধরনের তারা তাদের চেষ্টা করবে। আপনার চেষ্টা হলো এগুলো সবগুলোকে সমন্বয় করা, প্রতিহত করা, নিজের স্বার্থের জন্য যেটা ভালো সেই সিদ্ধান্তটা নেয়া। সেটা আওয়ামী লীগ সরকার ফেল করে গেছে। অর্থাৎ একদিক থেকে ভারত ঘৃণা ছড়ানো বন্ধ না করে শেষ মুহূর্তে এসে যখন বলল যে ভারত এই প্রকল্প করবে, তখন আসলে এটা লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে। বরঞ্চ ওই সময় তারা এটা নিয়ে মুখ বন্ধ রাখলেও পারত, কিন্তু আসলে এইসব জিনিস আপনার হঠাৎ করে সমাধান করা যায় না, দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগে, প্ল্যান A B C D লাগে, কি বললে কি বলবো, কোনটা বলবো, সেটা তো আসলে তখন আর জঙ্গি উত্থান এমন ভাবে হয়ে গিয়েছিল যে এবং আরো কিছু সমস্যা এমন ভাবে তৈরি হয়ে গিয়েছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আসলে ওই সময়টা খেয়ে হারিয়ে ফেলেছিল। এখন ওই কথাগুলো বলে শেষ করে দেই যে আসলে কিভাবে বাংলাদেশ ভারত থেকে তার পানির ন্যায্য হিস্সা পেতে পারে। দেখুন, আমি বারবার বলেছি বাংলাদেশ ভারতের সাথে দ্বিপাক্ষিক এখানে 2 থেকে 3টা ইস্যু আপনি জড়ো করতে পারেন। একটা হলো পানির হিস্সা, এইখানে ভারত বাংলাদেশকে সঠিক হিস্সা দিচ্ছে না। আর আরেকটা হলো যে সীমান্তে যে মানুষ হত্যা করে, এই হত্যাটা ভারত আমি মনে করি ফিজিক্যালি চাইলে বন্ধ করে, তারা সেটা বন্ধ করে না। আর তৃতীয় একটা সমস্যা, যেটা ভারতের লোকজন যখন বাংলাদেশের ব্যাপারে কথা বলে, তারা যেই অ্যাটিচিউড নিয়ে কথা বলে সেই অ্যাটিচিউডটা বাংলাদেশের মানুষ পছন্দ করে না এবং জঙ্গিরা সেটাকে এক্সপ্লয়েট করে। কিন্তু এখন দেখা যায় যে ভারতের, যেমন ধরুন এই যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু, যিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বলে আমরা জানতে পারছি, অবশ্য তিনি ইলেকশনে বিজয়ী হয়ে তার কথাবার্তা অনেক বেশি সংযত করেছেন, কিন্তু যতক্ষণ উনি ইলেকশন ক্যাম্পেইন করেছেন ওনার অনেক ধরনের কথাবার্তা ছিল আসলে যেটা ভারত বাংলাদেশের সুসম্পর্ক গড়ার ক্ষেত্রে এই মানে ওই ভাবে কথা বলাটা কোনোভাবেই সহায়ক নয়।
এই তিন জায়গায় আমরা অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা ভারতকে এই তিনটা জায়গায় শিক্ষিত করতে পারি। কিন্তু এই তিনটা জায়গা ছাড়া ভারত বাংলাদেশকে অসীম কৃপা করে গেছে গত 55 বছর সব জায়গায়। আপনার এই পানির সমস্যা, এটা কিন্তু অনেক পরোক্ষভাবে মানুষের সমস্যা হিসাবে দেখা দেয়। আবার আপনার সীমান্তে হত্যা, সেটার জন্য বাংলাদেশ তো নিজেকে আগে সংযত করা উচিত। বাংলাদেশ থেকে যাতে মানুষগুলা ওই পারে না যায়, এটা তো মূল দায়িত্ব বাংলাদেশের। যাই হোক, এগুলো বুঝিয়ে তো আর বোঝানো যাবে না এটা। কিন্তু আর আসু যে সমস্যাগুলো বাংলাদেশের জন্য, যেমন এখন আজকে খবরে দেখলাম যে তারেক রহমানের সরকার ভারতে তেল শোধন করার প্রস্তুতি নিচ্ছে। চিন্তা করেন, বা আমাদের আওয়ামী লীগ সরকার এটা করলে তো দেশ বিক্রি দিয়ে ওরা কত কি করে ফেলতো। এই অ্যাটিচিউড বাংলাদেশের, যে আমরা ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা আপনার ছড়িয়েছি, সেইটা কিন্তু ওই ভারতের ওই ডিসিশনগুলোর উপর প্রভাব ফেলে। তারা আমাদেরকে যে পানির ন্যায্য হিসাবে তারা যে ধরনের ইস্যু তৈরি করে, তারা জিয়ে রাখে ইস্যুটা, আসলে দেয় না পানি তা না, তারা এইগুলোর একটা স্থায়ী সমাধান করে না ভারতের পক্ষ থেকে, বিশেষ করে জলবন্টনের ক্ষেত্রে। কেন করবে? ভারতের জায়গায় আপনি থাকলে আপনি করতেন। এই যে আপনি এখন চীনকে বলছেন যে তারেক রহমানের সরকার তিস্তা প্রকল্প চীনকে করতে দিবে, ভারত যেখানে এত সেন্সিটিভ, তার সেই চিকেন নেক এবং অন্যান্য ইয়েটা বলে, আসলে এগুলো বাস্তবতা বড় কোনো সমস্যা না। সমস্যা হলো প্রতিটা রাষ্ট্র যারা পরাশক্তি হতে চায় বা আঞ্চলিক শক্তি হতে চায়, তাদের মগজে আপনার শত বছর ধরে তারা ইন্টারন্যাশনাল রিলেশনসের যেসব গার্বেজ, আমি বলি এগুলাকে, থিওরি পড়েছে। এই থিওরিগুলো পড়ে তো ওদের মগজ ধোলাই হয়েছে। সেই মগজ ধোলাই নরেন্দ্র মোদী সাহেবেরও হয়েছে, শি জিনপিং এরও হয়েছে, তারপরে প্রেসিডেন্ট ট্রাম্পেরও হয়েছে, ইয়েরও হয়েছে, বা প্রেসিডেন্ট পুতিনেরও হয়ে গেছে। তবে এর মধ্যে আমরা যেটা দেখি বরাবর, পুতিন এবং শি, অর্থাৎ এই দুই দেশের নেতারা অনেক বেশি প্র্যাকটিক্যাল চিন্তা করতে পারেন। ভারত অনেক বেশি ইমোশনাল, আর মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি আপনার বলবো যে একেবারে স্টুপিড ভূরাজনৈতিক চিন্তা ভাবনার ক্ষেত্রে। আমি আবার বলছি, চীন ধৈর্যধারী, সংযত, প্র্যাকটিক্যাল, রাশিয়া ওয়াইজ, ভারত ইমোশনাল, আমেরিকা স্টুপিড। এই চারটা জিনিস আপনারা মনে রাখবেন। ভূরাজনৈতিক স্বার্থ বা ভূরাজনৈতিক স্বার্থ প্লাস, এভাবে বলি যে, অর্থাৎ পরাশক্তি হওয়ার যেই অ্যাম্বিশন, বা আমেরিকার পরাশক্তি, প্রথম পরাশক্তি হিসাবে টিকে থাকার যে আকাঙ্ক্ষা, সেইটা বাস্তবায়নের ক্ষেত্রে এই চারটা রাষ্ট্রের আপনার সিদ্ধান্তগুলো আসে। চীনের প্রেসিডেন্ট থেকে আসে আপনার দূরদর্শী, আপনার ঠান্ডা মাথায় চিন্তা, পুতিন সাহেবের থেকে আসে বিজ্ঞ চিন্তা ভাবনা, ভারতের কাছ থেকে আসে ইমোশনাল, আর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসে স্টুপিডিটি। তার মানে স্টুপিড যদি আপনি হন, আপনার কিন্তু এই পৃথিবীতে জায়গা নেই। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রজ্ঞাহীন একটা জাতি, এত শৌর্য, বীর্য, ক্ষমতা, পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী রাষ্ট্র গঠন করার পরেও মার্কিন যুক্তরাষ্ট্র, তারা যেহেতু চিন্তার জগতে আপনার অ্যাডভান্সড না, অনেকটা ইসলামিক মৌলবাদীদের সাথে এদের মিল আছে। ইসলামিক মৌলবাদীদেরও চিন্তার, মানে ইসলামিক মৌলবাদের মূল সমস্যাটাই তো হলো চিন্তাহীনতা, যুক্তিহীনতা, হঠকারিতা, আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র দেখা যাচ্ছে একের পর এক সেই দিকেই ধাবিত হচ্ছে। ফলে যেটা দেখা যাচ্ছে, এবং সাম্রাজ্যটা গঠনই করা হয়েছে কতগুলো ভুল থিওরির উপর, ফলে এই মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে আর 1 নম্বর পরাশক্তি হিসেবে টিকতে পারছে না। এবং আমরা হয়তো এটা একটু বেশি লাগতে পারে, সময় কম লাগতে পারে। ভারত আর চীন যদি বন্ধুর মতো আচরণ করে, যেই যতটুকু বন্ধুত্বের আচরণ রাশিয়া আর চীন এখন করছে, ততটুকু বন্ধু যদি ভারত আর চীন হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তেই পৃথিবীর 2-3 নম্বর শক্তিতে চলে যাবে। অর্থাৎ তার সারা পৃথিবী জুড়ে তার যে আধিপত্য
আধিপত্য করার যে যে এখন পর্যন্ত যে ক্যাপাসিটি আছে, এই তিনটা রাষ্ট্র যদি, অর্থাৎ এই তিনটা তো না, ভারত আর চীন যদি অতটুকু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসে, যতটুকু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে রাশিয়া আর চীন আছে, তাহলে কিন্তু এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এক নাম্বার পরাশক্তি নয়। ফলে এইখানে আবার চীনের দূরদর্শিতারও একটু প্রশ্ন করতে হয়, ভারতের তো অনেক বেশি প্রশ্ন করতে হয়। তাদের অদূরদর্শিতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো পৃথিবীর উপর ছড়ি ঘুরিয়ে যাচ্ছে, যেটা আরো অনেক দিন পারবে না। এদিক থেকে ঠিক যে রাশিয়া, ভারত, চীন এরাও চেষ্টা করছে, এরা ব্রিক্স করছে, এই করছে, সে করছে, বাট প্রগ্রেস আশানুরূপ নয়। সেখানে এইটা খুবই দ্রুত প্রগ্রেস হয় যদি চীন আর ভারত তারা তাদের যে মানসিক দ্বন্দ্ব আছে সেটাকে যদি সেটেল করতে পারে। আচ্ছা, যা হোক, সেটেল করতে পারুক না পারুক, একটু অন্যদিকে গেলাম। কারণ হলো যে এইসব আলোচনা মার্কেটে অনেক হয়, কিন্তু আপনার আসল কথাটা কেউ তুলে আনে না, সেই জন্য আপনাদের কিছু কথা শুনিয়ে দিলাম। এখন দেখুন, বাংলাদেশে পানি জল বন্টনের আপনি ন্যায্য ভাগ বা ন্যায্য হিস্সা আপনি যদি পেতে চান, তাহলে ভারত বাংলাদেশের যে একটা আদর্শ সম্পর্ক হওয়ার কথা ছিল আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে, কারণ মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান সেটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। যে কারণে এবং দেখেন, ভারতকে যে স্বাধীনতা বিরোধীরা ঘৃণা করে, এই ঘৃণার আসলে কারণটাও তো অত্যন্ত বাস্তব। এই স্বাধীনতা বিরোধীদের কাছে পাকিস্তানটা কত বড় পেয়ারের একটা রাষ্ট্র ছিল, সেইটা যে ভারত ভেঙে দিল বাঙালিদের, বাংলাদেশের মানুষদের স্বাধীন করে, এই আঘাত এদের আপনার 14 পুরুষ তো ভুলতে পারবে না। সেখান থেকে তারা ইসলাম ধর্মকে ব্যবহার করে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়িয়েছে, এবং এটার মূল দায়িত্ব ছিল বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের বা আওয়ামী লীগ দলের বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির। ভারত ঘৃণা, হিন্দু ঘৃণাটাকে বাংলাদেশে আপনার এটার টুটি চেপে ধরা। এটা অনেক বাস্তব কারণে হয় নাই, এখানে আওয়ামী লীগের বা কারো কোনো দোষ নাই। আজকে আপনার 2024 সালে যে জঙ্গি উত্থান হয়ে গেছে, সেখান থেকে আমরা পেছনের সমস্যাগুলো দেখার সুযোগ পাচ্ছি। ভবিষ্যতে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে পারবো, কিন্তু ইতিমধ্যে যে ক্ষতিটা হয়ে গেছে, যে বাংলাদেশ বিভিন্ন সময় তার প্রয়োজন মতো পানি পায়নি, ভারত সেখানে তার কৌশল খাটিয়েছে নানান ধরনের, এবং জঙ্গিরা চায় ভারতকে দখলই করে ফেলতে। তারা চায় যে এই সমস্যার সমাধান করবে জোর করে, আর এটা জোর করে এই সমস্যার সমাধান করা যায় কি না, গেলে তো জঙ্গিরা ইউনূসের ওই 2 বছরেই করে ফেলতে পারতো, কিংবা জিয়াউর রহমান তো 4-5 বছর রাষ্ট্র শাসন করেছেন, উনি করে ফেলতে পারতেন, কিংবা এরশাদ করে ফেলতে পারতো না, পারেনি তো কেউ। যা পানি এসেছে গঙ্গার সেই চুক্তি, সেটাও শেখ হাসিনা করেছে 3 বিঘা, সেটা খালেদা জিয়ার আমলে উদ্বোধন হয়েছে, সমাধান করেছে শেখ হাসিনা। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, দেখুন নরেন্দ্র মোদী কত আন্তরিক এবং আপনার গণতান্ত্রিক ভাবে চেষ্টা করেছেন, যেই সমস্যা বাংলাদেশ ভারতের যে 4 কিলোমিটার, 4 না 2 কিলোমিটারের মতো একটুখানি জায়গা, সেখানে সীমানা চিহ্নিত ছিল না, এটা 40 বছর 50 বছর চলে আসছিল। কংগ্রেসের সরকার এটা করতে পারেনি বা করেনি, যাই হোক। এবং সিটমহল বিনিময়, এবং সিটমহলগুলা যে বিনিময় হলো আপনার 13 না 14 সালে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা মিলে করলেন, বাংলাদেশ অনেক বেশি জমি পেল। এসব যারা এগুলা ইন ডিটেলস জানেন তারা জানেন, যারা জানেন না তাদের আমি যা বলছি আইডিয়াগুলো কিন্তু আছে। এবং নরেন্দ্র মোদী সাহেব কত আন্তরিক ছিলেন বাংলাদেশের প্রতি, শেখ হাসিনার প্রতি। উনি কিন্তু একটা অমীমাংসিত, সবচেয়ে জটিল সমস্যা ছিল এই স্থল সীমানাটা চিহ্নিত করা, সেটা চিহ্নিত করে দিয়েছেন। বর্তমানে বাংলাদেশ ভারতের মধ্যে কোনো অচিহ্নিত সীমানা কিন্তু নাই। শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীকে বাংলাদেশের মানুষ যদি ওই যে একেবারে আপনার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণায় তাদের মন যদি বিষাক্ত না হয়ে যেত, তারা কিন্তু এটাকে উদযাপন করত। এবং এটা নরেন্দ্র মোদীর আমি উদারতা হিসাবে দেখতে হবে, কারণ যেহেতু এটা অন্যান্য ভারতের অন্যান্য প্রধানমন্ত্রীরা করেন নাই বা করতে পারেন নাই নানান কারণে, আর শেখ হাসিনার এটাকে সাফল্য হিসাবে দেখার কথা ছিল। আমরা কি সেটা দেখেছি? আমরা তো 24 জঙ্গিদের সাথে চলে গিয়েছি। যাই হোক, সংক্ষেপে বলি, বাংলাদেশ ভারত একটা অত্যন্ত আস্থামূলক যদি সম্পর্ক গঠন করতে না পারে, এবং যে আস্থামূলক সম্পর্ক আপনার পৃথিবীতে অন্যান্য রাষ্ট্রগুলো, যেমন আমি এখন কানাডাতে বসে আছি, এখানে যুক্তরাষ্ট্র আর কানাডার সাথে একটা আস্থামূলক সম্পর্ক আছে। তো মানুষের মধ্যে যে এক ধরনের টানাপোড়েন নাই সেটা বলবো না। আপনারা দেখেন কিছুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিল যে
কানাডাকে তাদের 51st স্টেট হিসাবে ইউনাইটেড স্টেটসের সাথে একীভূত হয়ে যেতে। এটা এটা বলার আগেও নানান ধরনের অনেক ধরনের কিন্তু দুই দেশের মানুষ ম্যাচিওর বলে, এবং কোনো ওই যে ভারত ঘৃণা হিন্দু ঘৃণার মতো কোনো বিশেষ ঘৃণা এখানে আপনার বিরাজমান নাই দেখে তারা কিন্তু সুন্দর সহযোগিতামূলক পিসফুলি কোএক্সিস্ট করছে, একজন আরেকজনের ইকোনমিক সেক্টরগুলোতে আপনার রোল প্লে করছে। মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের সাথেও তাই, অনেক ধরনের সমস্যা আছে কিন্তু ওই বিশেষ ঘৃণাটা প্রচলিত নাই। সমস্যা আছে যেমন যুক্তরাষ্ট্রের অভিযোগ হলো যে মেক্সিকো থেকে সারা পৃথিবী, মানে মেক্সিকো হয়ে সারা পৃথিবী থেকে, এমনকি বাংলাদেশ থেকেও এবং সাউথ আমেরিকা ল্যাটিন আমেরিকা থেকে তো অবশ্যই ইলিগাল ইমিগ্রেন্টরা মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকে। এটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় সমস্যা। তারপরেও কিন্তু দুই দেশের মধ্যে আপনার বাণিজ্যিক এবং অর্থনৈতিক সহযোগিতা পুরো দমে চলে। বাংলাদেশের যেটা হয়, বাংলাদেশে ভারত সব ধরনের সহযোগিতা করে কিন্তু পানির জায়গাটা তারা আটকে রেখেছে। এর কারণ হলো বাংলাদেশ কখনোই নানান টানাপোড়েনের কারণে এবং মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি পরাজিত না হওয়াতে বা তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্যাপাসিটি শূন্য না হওয়াতে এবং তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবের কারণে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পর্যন্ত অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে সরকার যতবার গঠিত হয়েছে, আমরা কখনো ভারতের সাথে ওই আন্তরিকতায় পৌঁছতে পারিনি যেখানে ভারত সম্পূর্ণ আন্তরিকতার সাথে তারা যে একটা জায়গায় ঝুলিয়ে রেখেছে সে পানির জলবন্টনের সমস্যাগুলা সমাধান করে ফেলবে বাংলাদেশের সাথে। এইটা ভারত কখনোই করবে না যতদিন বাংলাদেশ প্রমাণ করছে না যে সে ভারতের সাথে, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ গঠিত হয়েছে, যে বাংলাদেশ গঠনে ভারতের আমি বলবো যে আপনার একেবারে তুলনাহীন সাহায্য ছিল, সেটার উপর ভিত্তি করে এবং দুই দেশের মানুষের মধ্যে এবং সরকারের মধ্যে এবং রাজনীতির মধ্যে আপনার পরিপূর্ণ আন্তরিকতা যে না আমরা একে অন্যের সহযোগী। আমরা কখনো সহযোগী মানে আমি আমার দেশে ভারত ঘৃণা হিন্দু ঘৃণা তৈরি করব না, আপনি আপনার দেশে বাংলাদেশ ঘৃণা মুসলমান ঘৃণা তৈরি করবেন না। এটা অনেক লম্বা আলোচনা, সেখানে আজকে যাচ্ছি না। এইটা যদি হয়, অর্থাৎ এই আন্তরিকতা হলে এবং ভারতের যে নিজেদের যে সমস্যা আছে পানি নিয়ে, তাদেরও যে পানি নাই, হ্যাঁ তারা পানি তো আর এমনি প্রত্যাহার করে না, কারণ তাদেরও তো পানি নাই, সেই সমস্যাটাকেও বাংলাদেশকে অত্যন্ত সহানুভূতির সাথে দেখতে হবে এবং বাংলাদেশের পানির সমস্যাটা তখন ভারত সহানুভূতির সাথে দেখবে। আমাদের সুবিধা হলো কি, ভারত রাষ্ট্র হিসাবে অনেক নরম। আপনারা দেখবেন এত কিছুর পরেও বাংলাদেশের যখন তেল থাকে না ভারত তেল দেয়, শাকসবজি থাকে না দেয়, পেঁয়াজ থাকে না দেয়। আপনি এই পরিমাণ ঘৃণা যদি আপনি চীনকে করতেন আর চীন যদি আপনার প্রতিবেশী থাকতো, দেখতেন চীন কি কষ্টটা